আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে তোমাদেরকে আমি এইচএসসি লেভেলের সমাজকর্ম প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। তো যারা এইচএসসি পর্যায়ে যারা পরীক্ষার্থী আছো তাদের কিন্তু ফুল সিলেবাস শেষ করা হয়েছে। তো আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো আবার পুনরায় রিভিশন দিচ্ছি। তোমরা আশা করব যে প্রত্যেকেই নিজের পড়াটা বাসায় কমপ্লিট করবে, আর আমরা সহায়ক ভূমিকা পালন করব তোমাদের যাতে ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা ভালোভাবে লেকচারগুলো শুনতে পারো এবং লেকচারগুলো শুনে যাতে উপকৃত হতে পারো সেই প্রচেষ্টায়, সেই লক্ষ্যে তোমাদের উদ্দেশ্যে এই ক্লাস নেওয়া এবং আমাদের এই আয়োজন। আমি আশা করব প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে। তো আজকে তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে সমাজকর্মের চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে যে সমাজ কল্যাণ কি তোমরা জানতে পারবে এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে। তো আমরা প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সমাজ কল্যাণ। ঠিক আছে, সমাজ কল্যাণের ইংরেজি শব্দ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সমাজ কল্যাণের ইংরেজি শব্দ হচ্ছে কি? সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর ওয়েলফেয়ার শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। তো সোশ্যাল শব্দের অর্থ অর্থাৎ সমাজের মানুষের মঙ্গল সাধনার জন্য সার্বিক কার্যাবলীকে কি বলা হয়? সমাজ কল্যাণ বলা হয়। তো আমরা এক্ষেত্রে সমাজ বলতে কি বুঝি? সমাজ বলতে বুঝি যে একসাথে বসবাসরত একদল লোকের সমষ্টি যারা একটা নির্দিষ্ট এরিয়াতে বসবাস করে। আর কল্যাণ বলতে কি বোঝায়? কল্যাণ বলতে বোঝায় যে কোনো কাজের ভালো দিক বা ইতিবাচক দিক, অর্থাৎ সমাজের সকল মানুষের ভালো দিক এবং ইতিবাচক দিককে নির্দেশ করে। আমরা একটা জিনিস জানি যে মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ কখনোই একা বসবাস করতে পারে না। এটা প্রকৃতিগত একটা বিষয় যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে হলে, সুস্থ স্বাভাবিক সমাজে বেঁচে থাকতে হলে তার সঙ্গীর প্রয়োজন। এবং মানব সভ্যতার উষালগ্ন থেকেই আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষ আদিমকাল থেকে, সেই মানব সভ্যতার উষালগ্ন থেকেই একজন আরেকজন বিপদে আপদে এগিয়ে আসবে এবং একজনের সুখে দুঃখে বিপদে আপদে আরেকজন এগিয়ে এসছে। হ্যাঁ, এবং এরই ধারাবাহিকতায় দেখা যায় কি যে মানুষ একজনের সুখে দুঃখে বিপদে আপদে এগিয়ে আসার পাশাপাশি কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আমরা দেখতে পাই যে প্রাচীনকালে মানুষ তিনটা কারণে সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত করত। একটা হচ্ছে ধর্মীয় অনুপ্রেরণা, 2 নাম্বার হচ্ছে দানশীলতা, 3 নাম্বার হচ্ছে মানবতাবোধ। ঠিক আছে, ধর্মীয় অনুপ্রেরণা, আরেকটা হচ্ছে দানশীলতা, আরেকটা হচ্ছে মানবতাবোধ। ঠিক আছে, তো এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে একটা মানুষ মূলত সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিল। ধর্মীয় অনুপ্রেরণা কি? যে ধর্মীয়ভাবে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করত যে আমি যদি মানুষের উপকার করি, আমি যদি মানুষের ভালো কোনো কাজ করি বা মানুষের কল্যাণে এগিয়ে আসি, তাহলে এটার যে পুণ্য হবে, যে আউটপুট পাবো, সেটা আমি ইহজগতেও পেতে পারি বা পরকালের জন্য সেটা আমার জমা থাকবে। এইটা হচ্ছে ধর্মীয় অনুশাসন, এবং সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে হতে পারে। আরেকটা হচ্ছে দানশীলতা। মানুষ
বিশ্বাস করতো যে দানের মাধ্যমে হয়তো আমার উন্নত কল্যাণ করা সম্ভব। হ্যাঁ, এবং দান করলে সেটার যে পুণ্য হবে সেটা আমি এটার সোয়াবটা বা সেটার পুণ্যটা আমি পাবো। এবং এই দৃষ্টিকোণ থেকেও মানুষ কিন্তু মানুষের বিপদে আপদে এগিয়ে আসতো। আরেকটা কারণ হচ্ছে কি মানবতাবোধ, এবং সেটা হচ্ছে মানবিক দিক থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ একজন আরেকজনের সাহায্যে সহযোগিতায় বিপদে আপদে এগিয়ে আসতো। ঠিক আছে, তো আমরা দেখতে পাই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি সেখানে দেখা যায় যে মানুষ যখন থেকে একসাথে দলবদ্ধভাবে বসবাস করত, কারণ তখন কোনো ঘরবাড়ি ছিল না। হ্যাঁ, দেখা যায় কি যে মানুষরা মানে বনে জঙ্গলে গুহায় বসবাস করত। বনের হিংস্র প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, রক্ষা করার জন্য একজন আরেকজনের পাশে এগিয়ে আসতো। যদি কখনো কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতো, আরো 10 জন এসে তাকে সেই বিপদ থেকে রক্ষা করত। এভাবে আস্তে 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 দেখা যায় কি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তখন কিন্তু কোনো সভ্যতা ছিল না, এবং সেই কালের ধারাবাহিকতায় সেই তখনকার সময় থেকেই দেখা যায় কি মানুষের পাশে এগিয়ে আসার যে প্রবণতা, সেখান থেকেই মূলত সমাজ কল্যাণের উদ্যোগ হয়েছে। তো আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে সমাজে মানুষের কল্যাণমূলক যে কার্যাবলী সেগুলোকেই বলা হয় সমাজ কল্যাণ। এবং কল্যাণ বলতে পজিটিভ সাইড বা ইতিবাচক দিক যেগুলো আছে, ভালো দিক যেগুলো আছে, মানুষের উপকার হবে যে দিকগুলা, সেগুলাকে মূলত সমাজ কল্যাণ বলা হয়। এবং এক্ষেত্রে যে সমাজ হচ্ছে সাধারণ উদ্দেশ্য হাসিলের জন্য সংঘবদ্ধভাবে বসবাসরত কিছু লোকের সমষ্টি, এবং আর কল্যাণ হচ্ছে একটা ইতিবাচক শব্দ যা কোনো ভালো কাজে দিক, ভালো কাজকে নির্দেশ করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে ধর্মীয় অনুশাসন, অনুপ্রেরণা, দানশীলতা এবং মানবতাবোধ, এই তিনটা দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মানুষ সমাজ কল্যাণের পদযাত্রা শুরু হয়েছিল। তো এক্ষেত্রে বিভিন্ন সমাজবিজ্ঞানী, বিভিন্ন মনীষী যারা আছে তারা সমাজ কল্যাণ সম্পর্কে মতবাদ দিয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে সমাজ কল্যাণ আর হচ্ছে সমাজ কর্ম, দুটা কিন্তু যদিও মনে হবে যে একই, কিন্তু আসলে একটু ডিফারেন্স আছে। সমাজ কল্যাণ কিন্তু পেশা নয়, আর সমাজকর্ম হচ্ছে একটা পেশা। এবং সমাজকর্মটা এসছে মূলত শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে, যখন মানে সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে জটিল আকার ধারণ করেছে, তখন থেকে এই সমস্যাগুলো সমাধানের জন্য মূলত এই সমাজ কর্মের উদ্যোগ হয়েছে। আর সমাজ কল্যাণটা মূলত সেই প্রাগৈতিহাসিক কাল থেকে চলে এসছে। ঠিক আছে, তো আমরা এখন বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতবাদের আলোকে আমরা একটু সমাজ কল্যাণের সংজ্ঞাগুলো দেখব। এখানে আমরা 3টা সংজ্ঞা উল্লেখ করেছি। হ্যাঁ, তো এই প্রথম যে সংজ্ঞাটা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে গার্ট্রুড উইলসন এবং জি রাইল্যান্ড। ওনার মতে এটা সবচেয়ে সমাজ কল্যাণের সবচেয়ে ছোট সংজ্ঞা। সেটা হচ্ছে কি যে সমাজ কল্যাণ সকল মানুষের কল্যাণের জন্য সকল মানুষের সংগঠিত প্রচেষ্টা। সকল মানুষের কল্যাণের জন্য সকল মানুষের সংগঠিত প্রচেষ্টা, এটাকে সমাজ কল্যাণ বলা হয়। আবার আমরা WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এখানে আমরা বলতে পারি, ও এখানে বলা হয়েছে যে সমাজ কল্যাণ বলতে শুধুমাত্র বিশেষ জীবনের উন্নতিকে বোঝায় না, সামগ্রিকভাবে দৈহিক, মানসিক ও সামাজিক প্রগতির মোট বিকাশকেই বোঝায়। ঠিক আছে, এভাবে আমরা সমাজ কল্যাণকে আখ্যায়িত করতে পারি। আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ওনার কথা না বললেই নয়, এবং ওনার যে সংজ্ঞা এক্ষেত্রে ওনার প্রণিধানযোগ্য এবং সবাই কিন্তু এই সংজ্ঞাটাকে সাপোর্ট করে, ওনার মতবাদ ব্যক্ত করে। উনি হচ্ছেন W.A. ফ্রিডল্যান্ডার। ঠিক আছে, তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার বইটার নাম দেখো, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এই বইটা তোমাদের অনেক সময় অবজেক্টিভে আসে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কার রচিত, বা গ্রন্থটি কে লিখেছেন। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসে, সেজন্য আমি বইয়ের নামটা উল্লেখ করে দিয়েছি। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলেছেন যে সমাজ কল্যাণ হলো
সমাজসেবা ও সামাজিক প্রতিষ্ঠানের এমন এক সংগঠিত পদ্ধতি যা ব্যক্তি ও দলকে সন্তোষজনক স্বাস্থ্য ও জীবনমান লাভ এবং ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক অর্জনে সহায়তা করে, যা তাদের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে, পরিবার ও সমাজের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে উন্নতি লাভ করতে সক্ষম করে তোলে। তো আমরা এভাবে সমাজ কল্যাণ কাকে বলে সংক্ষিপ্ত পরিসরে একটু জানলাম এবং এর পরবর্তীতে আমরা এর লক্ষ্যগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্য আর উদ্দেশ্য। ঠিক আছে, তো লক্ষ্য এবং উদ্দেশ্যের ইংরেজি শব্দ হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্টস অফ সোশ্যাল ওয়েলফেয়ার। হ্যাঁ, তো সমাজকর্মের কিছু কিছু লক্ষ্য আছে, কিছু কিছু উদ্দেশ্য আছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে কেন্দ্র করে সমাজকর্ম পরিচালিত হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা প্রথম যে লক্ষ্য এবং উদ্দেশ্য দেখতে পাই সেটা হচ্ছে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি। তো এক্ষেত্রে বাঞ্ছিত পরিবর্তন, সমাজে বাঞ্ছিত পরিবর্তন আনয়ন করা, সেটা প্রত্যেকেই চায় যে সমাজে ভালো উন্নয়ন হোক, পরিকল্পিত পরিবর্তন হোক এবং যে পরিবর্তনটা সমাজের সকলে পছন্দ করে, সমাজের সকলে ভালোভাবে সেই ধরনের পরিবর্তন আনয়ন করা, সেটা হচ্ছে বাঞ্ছিত পরিবর্তন এবং এটা হচ্ছে সমাজ কল্যাণের একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সামঞ্জস্য বিধানে সহায়তা করা। হ্যাঁ, পরিকল্পিত দেখা যায় অনেক সময় মানুষ কি করে, পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। পরিবর্তিত পরিস্থিতির সাথে যখন নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, তখন একটা মানুষ সামঞ্জস্যহীন হয়ে যায় এবং এই ধরনের ভারসাম্যহীন অবস্থায় একটা মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, অনেক সময় দেখা যায় সে অস্থির জীবনযাপন করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করে, অপরাধের সাথে জড়িয়ে যায়, ফ্রাস্ট্রেশনের সাথে সে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলে যাতে করে সে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। তো এক্ষেত্রে সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে তোলার ক্ষেত্রে সমাজকর্ম কাজ করে থাকে এবং এটা হচ্ছে সমাজ কল্যাণের লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা। তো সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা মানে কি, যে সামাজিকভাবে একটা মানুষ কিভাবে ভূমিকা পালন করবে। হ্যাঁ, তো একজন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিকভাবে ভূমিকা পালন করে থাকে। সমাজের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, যেগুলো পালন করার জন্য একজন মানুষ নিজেকে নিয়োজিত করতে পারে। তো এক্ষেত্রে সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য হচ্ছে কি, মানুষকে সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। মানুষকে কীভাবে সামাজিকভাবে সহায়তা করা যায়, কীভাবে সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, এটা সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে আমরা দেখতে পাই পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণ। হ্যাঁ, আমরা জানি মৌলমানবিক চাহিদা হচ্ছে এমন কতগুলো চাহিদা, যে চাহিদাগুলা যদি একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায় তাহলে এই চাহিদাগুলো অত্যাবশ্যকীয়ভাবে পূরণ করা প্রয়োজন। হ্যাঁ, এবং এই অত্যাবশ্যকীয়ভাবে পূরণ না করলে কি হবে, দেখা যায় সমস্যা দিন দিন বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করা অপরিহার্য। মৌলমানবিক চাহিদা 6টা আমরা জানি, সেটা কি কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। এই চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে সমাজ কল্যাণ কি করে থাকে, কাজ করে থাকে এবং এটাও একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে হচ্ছে মানুষকে স্বাবলম্বী মনোভাব জাগিয়ে তোলা। মানুষের ভিতরে আত্মনির্ভরশীল বা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার যে মানসিকতা, যে মনোভাব, সেই মনোভাবটা জাগিয়ে তোলে সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু সুপ্ত প্রতিভা রয়েছে, তাই না? সমাজকর্ম এটাও বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ঘুমন্ত প্রতিভা, ধরো কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, কেউ ভালো রান্না করতে পারে। হ্যাঁ, এক একজনের প্রতিভা কিন্তু এক এক রকম,
এই প্রতিভাগুলোকে বিকশিত করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, কিভাবে মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়, কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় সেই বিষয়ে জাগিয়ে তোলা, সেই বিষয়ে উদ্বুদ্ধ করা, এটা সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে হচ্ছে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা। মানুষের কিছু কিছু অধিকার রয়েছে, হ্যাঁ, যে অধিকারগুলা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন একজন মানুষের প্রথম যে অধিকার সেটা হচ্ছে একটা মানুষের ভালো নাম রাখার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, তারপরে শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, নিরাপত্তার অধিকার, বাসস্থানের অধিকার। এই যে অধিকারগুলা, এই অধিকারগুলা মানে আদায় করার ক্ষেত্রে এবং দায়িত্ব সম্পর্কে সজাগ করে তোলা, এটাও সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। অধিকার আর দায়িত্ব কিন্তু এক জিনিস নয়, তাই না? অধিকার হচ্ছে মানুষকে আদায় করে নিতে হয়, আর দায়িত্ব এবং কর্তব্য সেটা তার উপর অর্পিত হয়, হ্যাঁ, এবং এই অর্পিত হওয়ার মাধ্যমে সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়। যেমন মনে করো একটা মেয়ে, তার যখন বিয়ে হয়, সে অন্য একটা ফ্যামিলিতে যায়, যাওয়ার পরে সে নতুন পরিচয়ে পরিচিত হয়, হ্যাঁ, যেমন চৌধুরী বাড়ির বউ, বা মনে করো ভুইয়া বাড়ির বউ, বা ধরো মানে কি বলে কায়স্থ ফ্যামিলির, বা মনে করো হিন্দু সম্প্রদায়ে যদি হয়, সে ওই ফ্যামিলির বউ হিসেবে পরিচিত হয়, এটা তার একটা অধিকার, হ্যাঁ। আর দায়িত্বটা হচ্ছে কি? দায়িত্ব হচ্ছে যে তার উপর যে বিষয়গুলা অন্যের চাপিয়ে দেওয়া হবে না, সেটা তার উপর অর্পিত হবে। যেমন মনে করো তার শ্বশুরকে সেবা যত্ন করা, তার শাশুড়িকে সেবা যত্ন করা, ভালোভাবে রান্না করা, হ্যাঁ, হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করা, দেবর ননদের সাথে ভালোভাবে মিলেমিশে থাকা, এগুলো হচ্ছে দায়িত্ব, ঠিক আছে? তেমনিভাবে ধরো আরেকটা বিষয় বলি, যে একটা স্টুডেন্টের অধিকার হচ্ছে কি? তোমরা যখন স্টুডেন্ট, তোমরা যখন শিক্ষার্থী, তোমাদের অধিকার হচ্ছে কি? তোমাদের প্রধান অধিকার হচ্ছে তোমাদের শিক্ষার অধিকার। এটা তোমাদের অধিকার, ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, সেই অধিকারটা আদায় করা তোমাদের একান্ত কর্তব্য, হ্যাঁ। এবং এই অধিকার তোমাকেই আদায় করে নিতে হবে, এটা তোমাকে কেউ দিয়ে দিবে না, অধিকার অর্জন করে নিতে হয়। আর দায়িত্ব হচ্ছে কি? যে এই অধিকারগুলা তোমাকে ভালোভাবে পেতে হলে তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন মনে করো ভালোভাবে পড়াশোনা করা, ভালোভাবে ক্লাসগুলো মেনটেন করা, ভালোভাবে পরীক্ষা দেওয়া, হ্যাঁ, এই দায়িত্বগুলা সম্পর্কে সচেতন করা তোলা। তারপরে এরকম ধরো সমাজে বিভিন্ন ধরনের দায়িত্ব আছে, কিছু অধিকার আছে, যেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, মানুষকে উদ্বুদ্ধ করে তোলা, মানুষকে জানান দেওয়া যে এই অধিকার এবং দায়িত্ব সম্পর্কে মানুষের বিবেক বোধকে জাগিয়ে তোলা, এটা হচ্ছে সমাজ কল্যাণের লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, তারপরে হচ্ছে সামাজিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঠিক আছে? সমাজে মানে সাম্য প্রতিষ্ঠা করা বা ন্যায় বিচার যদি না থাকে, তাহলে সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে, এবং সমাজে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সামাজিক সমস্যা, ধরো বেকারত্ব, দারিদ্র, মাদকাসক্তি, নিরক্ষরতা, নারী নির্যাতন, যৌতুক, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। তো এই সমাজে যদি সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তাহলে কিন্তু অপরাধ অবাধে বেড়ে যাবে, এবং এই অপরাধ বেড়ে গেলে সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেজন্য সমাজ কল্যাণের অন্যতম মানে লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কি? যে সামাজিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঠিক আছে? তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি? যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করা। দেখো যে আমরা যারা সনাতন মানে তোমরা যারা এখন বর্তমান সময়ে যারা বসবাস করছি, আমরা সবারই কিন্তু দৃষ্টিভঙ্গি একরকম নেই, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, তাই না? মানে কারো দৃষ্টিভঙ্গি আছে ইতিবাচক, আবার কারো দৃষ্টিভঙ্গি আছে নেতিবাচক। নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষকে পিছনের দিকে টেনে নিয়ে আসে, আর ইতিবাচক যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেগুলি মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। তো আমাদের দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করতে হবে। এমন একটা সময় ছিল যখন মেয়েদেরকে পড়াশোনা খুব কম করানো হতো, হ্যাঁ, তখন দেখা যেত কি কোনোরকম টেনে টুনে ধরো নাম স্বাক্ষর করতে পারলেই সেখানে যথেষ্ট, তাদেরকে পড়াশোনার এত বেশি অধিকার ছিল না,
হ্যাঁ, পড়াশোনা সম্পর্কে তাদের এত মানে উদ্বুদ্ধ করা হতো না। কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যার কথা না বললেই নয়, নারী জাগরণের অগ্রদূত যিনি, উনি কি করলেন যে নারীদেরকে কিভাবে আরো সামনের দিকে এস্টাবলিশ করা যায়, তাদেরকে শিক্ষিত করে তোলা যায়, সমমর্যাদা দেওয়া যায়, এই বিষয়ে উনি অগ্রগণী ভূমিকা পালন করেছেন। এবং এক্ষেত্রে দেখা গেছে কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, মানুষের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করলে সমাজের উন্নয়ন করা সম্ভব না। এটা একদম মানে সত্যি কথা যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা সমাজে বা একটা পরিবারের কথাই ধরো, যে একটা ছেলে একটা মেয়ে একই পরিবারে, ভাই বোন পাশাপাশি। তো এক্ষেত্রে দেখা যায় যে ছেলেকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়, একটা মেয়েকে কিন্তু সেই ধরনের প্রায়োরিটি দেওয়া হয় না। হ্যাঁ, তোমরা দেখবা মিনা কার্টুন যদি তোমরা দেখো, সেখানে মিনা আর রাজু দুজন ভাই বোন। হ্যাঁ, তো দেখা যায় কি মিনার প্লেটে খাবার থাকে অর্ধেক আর রাজুর প্লেটে খাবার থাকে ডাবল। তার মানে কি মা এখানে বোঝাতে চাইছে যে আমার ছেলে, সে বড় হয়ে আমাকে দেখবে, সে আমাকে মানে নিরাপত্তা দিবে, কিন্তু মেয়ে বিয়ে হয়ে চলে যাওয়ার পর বা মেয়ে হচ্ছে পরের ঘরে চলে যাবে, তাকে এত খাওয়া দাওয়ার দরকার নেই। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার ক্ষেত্রে দেখা যায় কি যে মিঠু নামে একটা টিয়া পাখি ছিল, সেই মিঠু দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে। তো এটা হচ্ছে একটা কার্টুনের কথা বললাম। তো আমাদের সমাজে এই ধরুন ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো আমাদের মাঝে বৈষম্য সৃষ্টি হয়, হ্যাঁ, বৈসাদৃশ্যের সৃষ্টি হয়। এক্ষেত্রে কি করা হয়, দৃষ্টিভঙ্গির যদি আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু সমস্যা বেড়েই যাবে। তো সমাজ কল্যাণের এটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন যতদিন পর্যন্ত আমরা মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমরা পয়েন্ট শেষ। তারপরে হচ্ছে সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমাজ কল্যাণ একটা জিনিস বিশ্বাস করে, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সমস্যার বৈজ্ঞানিক সমাধান কিভাবে দেওয়া যায়। হ্যাঁ, বৈজ্ঞানিক সমাধান মানে কি, যে কোনো একটা সমস্যা, ধরো এক্ষেত্রে একটা ছোট একটা গল্পের কথা বলি। একজন লোক, সে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। তো যাওয়ার পথে আরেকজন লোক যে জেলে, সে মাছ মারছে। তো তাকে বলতেছে যে ভাই আমাকে একটা মাছ দিবেন। তো যে জেলে যে ব্যক্তিটা, সে বলতেছে ঠিক আছে আমি আপনাকে মাছ দিব, কিন্তু আপনি মাছ কিভাবে মারতে হয় সেই কৌশলটাও আমি আপনাকে শিখিয়ে দিব। তো জেলে কি করলো, সেই ব্যক্তিটাকে পথচারীকে নিল, নিয়ে একটা মাছ তো দিলই, পাশাপাশি মাছ কিভাবে মারতে হয়, জাল কিভাবে ফেলতে হয়, কিভাবে মাছ ধরতে হয়, এই সকল বিষয় তাকে আয়ত্ত করালো এবং শেখালো। পরবর্তী দিন সেই ব্যক্তির কাছে একটা মানে কম্বল ছিল, সেই কম্বলটা বিক্রি করে একটা জাল কিনলো। জাল কেনার পরে সেই ব্যক্তি কি করলো, পথচারী কি করলো, পরের দিন সে আবার নদীতে মাছ মারলো। মাছ মেরে সে কিছু নিজের জন্য রাখতে পেরেছে, বাকি যেটুকু উদ্বৃত্ত ছিল সেটুকু সে সবার মাছ মানে বিক্রি করে টাকাও ইনকাম করতে পেরেছে। অতএব এখান থেকে আমরা শিক্ষা পাই যে একজন মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক স্থায়ী সমস্যার সমাধানের দরকার, তাই না? এখন এমন অনেক সময় দেখা যায়, আমরা যখন হেঁটে যাই তখন প্রায় দেখা যায় যে আমাদের কাছে এসে ভিক্ষুকের মতো 2-5 জন তোমার কাছে এসে টাকা চাইতে পারে, যে আমাকে 10টা টাকা দিবেন। তো আমাদের উচিত হচ্ছে যে তাদেরকে কোনো কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, এবং যদি তাদেরকে কর্মসংস্থানের বা কাজের ব্যবস্থা করে দিতে পারে, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক সমাধান বা সমস্যার স্থায়ী সমাধান। তাহলে কি হবে, যে পরবর্তী দিন বা পরের দিন তোমার কাছে এসে আর হাত পাতবে না। হ্যাঁ, তার যে দুটা হাত, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুটা হাত দিয়েছে, সেই হাতটা ভিখারির হাত হিসাবে না পরিণত হয়ে কর্মীর হাত হিসাবে পরিণত হোক, এটাই সমাজ কল্যাণ চায়। আচ্ছা, তারপরে আমরা পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমরা জানি যে আমাদের যে সম্পদ আছে, আমাদের দেশে যে সম্পদ আছে, সেই সম্পদ কিন্তু মানে তুলনামূলক কম। হ্যাঁ, এবং অভাব কিন্তু অসীম। একটা অভাব শেষ হওয়ার সাথে সাথেই দেখা যায় আরেকটা অভাব লেগেই থাকে। তো এই মানে সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়,
এই ক্ষেত্রে সমাজ কল্যাণ শিক্ষা দিয়ে থাকে এবং সমাজ কল্যাণে এটা হচ্ছে অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে হচ্ছে পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন। আমরা জানি যে পরিবর্তন দুই ধরনের, প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন আর একটা হচ্ছে অপরিকল্পিত পরিবর্তন। পরিকল্পিত পরিবর্তনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাঞ্ছিত পরিবর্তন আর একটা হচ্ছে অবাঞ্ছিত পরিবর্তন। এখানে আমরা যে পরিবর্তনকে দেখতে পাই সেটা হচ্ছে পরিকল্পিত, অর্থাৎ পূর্ব থেকে পরিকল্পনার মাধ্যমে যে পরিবর্তনটা সমাজে আনা হয় সেটাকে পরিকল্পিত পরিবর্তন বলা হয় এবং এই পরিবর্তনটা সমাজের ভালোর জন্য, মঙ্গলের জন্য করা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। দেখা যায় সমাজে চলতে গেলে তিনটা শ্রেণী আমরা দেখতে পাই, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে দল আর একটা হচ্ছে সমষ্টি। তো এই পারস্পরিক সম্পর্ক ব্যক্তির সাথে দলের সাথে সমষ্টির, এই তিনটা গ্রুপের যদি সমন্বয় ঠিক মতো না হয় তাহলে কিন্তু কোনো কল্যাণ করা সম্ভব নয়। অতএব এই পারস্পরিক সম্পর্কে উন্নয়ন করাও এটাও সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আজকে তোমরা এই টপিক থেকে যা জানতে পারলা সেটা হচ্ছে কি, যে সমাজ কল্যাণ কি এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আগামী ক্লাসে তোমরা সবাই এই টপিকটা ভালোভাবে পড়বা, আশা করছি তোমরা এ থেকে কিছু উপকৃত হবা এবং আমরা নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে হয়তো নতুনভাবে আবারও উপস্থাপন করব, হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।